This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সবার প্রথমেই আমরা বীরভূমের দিকেই নজর রাখবো, কারণ 11টা ডেডলাইন দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এখন 12:42 বেজে গিয়েছে। তবে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এসডিপিও অফিসে পৌঁছলেন না। তার জায়গায় কে পৌঁছলেন? এসডিপিওতে পৌঁছলেন তার আইনজীবী এবং তার এক ঘনিষ্ঠ, এবং সেখানে তার আইনজীবী পৌঁছানোর পর কি বললেন একবার শোনাবো। কোনো সাবজেক্ট কোনো কথা বলবো না। উনি অসুস্থ, আমরা ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে সবসময় সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করবো। আমরা আছি, আমাদের আইনের উপর আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা, আমাদের আদালতের উপর আস্থা, প্রশাসনের উপর আস্থা, সাধারণ জনগণের উপর আমার আস্থা আছে। আমরা জানি, আমরা সমস্ত যা জানাবার সেটা জানি। সেটা যদি বলেছেন পরবর্তীকালে দেখা যাবে, আদালতে যা বলার আমরা বলবো। যে চক্রান্তের শিকার সেটা চক্রান্তের শিকার এটুকু বলছি। আপনারা অন্য কি পদক্ষেপ নেবেন তাহলে? এর পরবর্তী পদক্ষেপ কি হবে? বলবো না, বলছি এটা যা দেওয়ার তদন্ত আমরা দিয়েছি। আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলছি, আপনারা কি লিখিতভাবে পুলিশকে জানালেন গোটা বিষয়টা? মানে যা বলার, যেটা আইন মোতাবেক আদালতে যাবেন, আইন যেভাবে পারমিট করে সেইভাবে করি। আদালতে যাবেন, তার মানে উনি আজকে আসছেন না তো? আইন যেভাবে পারমিট করে সেটা করি, এর বেশি আর কিছু বলবো না। আমি আর কিছু বলবো না। আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। না, আপনি পুলিশকে কি জানালেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা। মানে অসুস্থ সেটা জানালেন? অসুস্থ যেটা জানো না, আইনের মোতাবেক জানি। আদালতে যাবেন, আগামীকাল আদালতে যাবেন। ওই সম্পর্কে কোনো কিছু বলবো না। বিপদানন্দ ভট্টাচার্যের বক্তব্য শুনে তিনি স্পষ্ট জানালেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এবং আইন মোতাবেকই সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। তবে আজ অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কিনা সেই নিয়ে কিন্তু স্পষ্ট কোনো ইঙ্গিত তিনি দিলেন না। আরো একটা বক্তব্য উঠে এলো তার কথাতেই, তিনি স্পষ্ট বলছেন যে তার মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ঠিক যেমনটা শোনা গিয়েছিল অনুব্রত মণ্ডলের এক ঘনিষ্ঠর গলায়, ঠিক একই কথা বলেছিলেন তিনিও সেই একই কথা বলেছিলেন। অনুব্রত মণ্ডল অসুস্থ, বেড রেস্টে আছেন। কি বলেছিলেন তার সেই ঘনিষ্ঠ একবার শুনে নি। এআই এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা, ফলস। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা, মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন যে ফোন কলটা যেটা তিনি ক্ষমা চাইলেন আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই করবে। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা করবে না, এটা হলো দল যা নির্দেশ দেবে তাই করবে। মানে দল বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে। যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে, কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতে তার সাথে অনুব্রত মণ্ডল হয়েছে? না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। অনুব্রত মণ্ডলের অনুগামী এবং আইনজীবীর বক্তব্য সেই একই রকম স্পষ্ট দেখা গেল। আমাদের সঙ্গে দুই সহকর্মী রয়েছেন, আমার এসডিপিও অফিসের সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী হিমাদ্রি, আর অন্যদিকে নিচুপট্টি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে থেকে রয়েছেন আমার সহকর্মী তন্ময় প্রামাণিক। হিমাদ্রি, তোমার কাছে আমি প্রথমে জানতে চাইবো, যেখানে অনুব্রত মণ্ডল নিজে চিঠি দিয়ে একেবারে ক্ষমা চেয়ে নিয়েছেন, দুঃখিত চেয়েছিলেন, তার সেই জায়গায় দাঁড়িয়ে তার অনুগামী কি করে এই এআই তত্ত্ব খাড়া করতে পারেন, এটা সবার প্রথমে প্রশ্ন। এবং তার আইনজীবী কিন্তু কোথাও স্পষ্ট বলে গেলেন যে আজ অনুব্রত মণ্ডল হাজিরা দেবেন কি দেবে না। তোমার কাছে কি খবর রয়েছে?
দেখো একেবারেই তিনি স্পষ্ট করলেন না অনুব্রত মণ্ডল আজ হাজিরা দেবেন নাকি দেবেন না, এই বিষয়টা যেমন উঠছে, পাশাপাশি কিছুক্ষণ আগে গগন সরকার অনুব্রত মণ্ডলের অনুগামী তিনিও এসেছিলেন এই এসডিপিও অফিসে, কিন্তু তিনিও তখন পরিষ্কার করে বলে গিয়েছিলেন এআই দিয়ে বানানো হয়েছে, অনুব্রত মণ্ডলের নাকি অডিওই নয়, ওই যে অডিও ভাইরাল হয়েছে সেটা নাকি অনুব্রত মণ্ডলের গলা নয়, সেটাকে বানানো হয়েছে, এর পেছনে চক্রান্ত রয়েছে, এর পেছনে বিরোধীরা থাকতে পারে, এর পেছনে দলের একাংশকেও দায়ী করেছেন গগন সরকার। তার কিছুক্ষণ পরেই কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন আইনজীবী অনুব্রত মণ্ডলের আইনজীবী বিপত্তারণ বাবু, তিনি বেরিয়ে গেলেন এবং তিনিও বললেন যে ষড়যন্ত্র করা হয়েছে, অনুব্রত মণ্ডলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ কোথাও একটা মুভ করা হচ্ছে। যেই জায়গাটা তৈরি হয়েছিল, অনুব্রত মণ্ডল যেটা বলেছিলেন যে তিনি ক্ষমা চেয়েছিলেন এবং তিনি লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন, ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছিলেন, তার এটা বলা ভুল হয়েছে এমনটা দাবি করেছিলেন। তৃণমূল কংগ্রেসের রাজ্যের শীর্ষ নেতারা তারাও পর্যন্ত বলেছিলেন অনুব্রত মণ্ডল যে কথা বলেছে সেটা একেবারেই তিনি ভুল করেছেন। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে মামলাও রুজু করা হয়, সেই কেসও স্টার্ট হয়েছে, কিন্তু এখন অনুব্রত মণ্ডলের আইনজীবী বা তার অনুগামীরা একেবারেই ঘুরে যাচ্ছে এবং ঘুরে গিয়ে তারা বলছেন যে এইটাই হচ্ছে আসল বিষয়, যে অনুব্রত মণ্ডলের অনুগামী এবং আইনজীবীর বক্তব্য যেন কোথাও একটুখানি ঘুরছে আস্তে আস্তে। তারা দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করছেন, কেউ এআই তত্ত্ব খাড়া করছেন। আমি আরো একবার দর্শকদের শুনিয়ে দেবো যে কিছুক্ষণ আগে অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি এটি কি বলে গেলেন এসডিপিও অফিস থেকে, তিনি যখন বেরোচ্ছিলেন, এসডিপিও থেকে যখন বেরোচ্ছিলেন, একবার শুনবো। সবসময় সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব। আমরা আছি, আমাদের আইনের উপর আস্থা আছে, বিচার ব্যবস্থার উপর আস্থা, আমাদের আদালতের উপর আস্থা, প্রশাসনের উপর আস্থা, সাধারণ জনগণের উপর আমার আস্থা আছে। আমরা জানি, আমরা সমস্ত যা জানাবার সেটা জানি। সেটা যদি বলেছেন পরবর্তীকালে দেখা যাবে, আদালতে যা বলার আমরা বলবো। যে চক্রান্তের শিকার সেটা চক্রান্তের শিকার বলবো না, এটা যা দেওয়ার তদন্ত আমরা তদন্তকারী অফিসারকে যা বলার বলছি। আপনারা কি লিখিতভাবে পুলিশকে জানালেন গোটা বিষয়টা, মানে যা বলার যেটা আইন মোতাবেক আইন যেভাবে পারমিট করে সেইভাবে করি। তার মানে উনি আজকে আসছেন না তো, আইন যেভাবে পারমিট করে সেটা করি, এর বেশি আর কিছু বললেন। আমি আর কিছু বলবো না। আমাদের আইন যেভাবে পারমিট করেছে সেইভাবেই করি। না, আপনি পুলিশকে কি জানেন একটু বলে দিন। আমরা জানি, যেটা জানিয়েছি সেটা, মানে অসুস্থ সেটা জানেন, অসুস্থ যেটা জানে না আইনের মোতাবেক জানি। সম্পর্কে কোনো কিছু বলবো না। আমাদের অপর সহকর্মীর কাছে যাব তন্ময়। আমরা দেখছি যে গগন যিনি অনুব্রত মণ্ডলের অনুগামী, তিনি এআই তত্ত্ব খাড়া করছেন, অন্যদিকে তার আইনজীবী সেও এবার দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। তাহলে এই দুধের রাজনীতিবিদ কি দুঃখিত এই চিঠি লেখার পরও আইনগতভাবে কোথাও একটা দলের ষড়যন্ত্রকে অস্ত্র করতে চাইছে? মানে কি হচ্ছে, এটা কি? দেখো একেবারেই তাই, কারণ এখানেই বীরভূম জেলার তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা, তিনিও তার ফেসবুক পোস্ট করে তিনি আবার এটাকে শুধু এআই বলেই ক্ষান্ত হননি, তিনি বারবার চ্যালেঞ্জ করেছেন লিটন হালদারকে, মানে বোলপুর থানার আইসিকে, যে তুমি কি প্রমাণ করতে পারবে যে এটা অনুব্রত মণ্ডলের তার অডিও, তার গলা, তার কণ্ঠ। তাকে চ্যালেঞ্জ করে বলছেন কেন তুমি অনুব্রত মণ্ডল নামক ব্র্যান্ডটিকে এরকম কলুষিত করছো। সেই রকম এই যে নেতাদের বক্তব্য, একদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি ফেসবুক লাইভ করে সব বলেছেন, সেই ভিডিও আমাদের হাতে এসছে। ফলে বলা চলে কোথাও বোধহয় আস্তে আস্তে ধীরে ধীরে দলবদ্ধভাবে এইটাই দাগিয়ে দেওয়ার চেষ্টা হবে যে লিটন হালদার বোলপুরের আইসি, তিনি দুর্নীতিগ্রস্ত, তিনি কি করে এই ফোনটা বিরোধীদের হাতে গেল, এই ফোন কি করে বিরোধী নেতাদের হাতে গেল, সব মিলিয়ে তাকেও কিন্তু এই বিষয়ে জড়িয়ে নেওয়া হতে পারে, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে একটা একটা করে নেতাদের কথায় বা নেতাদের বক্তব্যে, বা যে ধরনের তারা পদক্ষেপ করছেন। আর অন্যদিকে অনুব্রত মণ্ডল কিন্তু এখনও যে বাড়ির কথা বলছিলাম, আমরা যে বাড়িতে সকাল থেকেই রয়েছি, অনুব্রত মণ্ডলের বোলপুর শহরের নিচুপট্টির বাড়ি, তার যে নিচের অফিস, সেই অফিসে তিনি এখনও পর্যন্ত প্রায় 1টা বাজতে চললো, পৌনে 1টা বাজছে এখন, এখনও পর্যন্ত নিচে একবারের জন্য নামেননি। আর কিছুক্ষণ আগেই পুলিশকে বলে এসছেন
যে তিনি বেড রেস্টে আছেন, ফলে সেই বেড রেস্টের মেডিকেল সার্টিফিকেট এই জায়গাটা ধরেই আমি একটুখানি দর্শকদের দেখিয়ে দিতে চাইবো। আজকে অনুব্রত বেড রেস্টে আছেন বলে বলছেন তার আইনজীবী এবং তার অনুগামী গগন সরকার, কিন্তু জানেন তো ঠিক গতকালই আমরা সেই ছবি আপনাদের সামনে দেখিয়েছিলাম যে বোলপুরে তৃণমূলের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় সমহিমায় দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। আর গতকালও কিন্তু হাজিরা দেওয়ার কথা ছিল, গতকাল তিনি হাজিরা দেননি, কিন্তু বোলপুরে দলীয় কার্যালয়ে তাকে দেখা গিয়েছিল। আজও একই জিনিস দেখা গেল, তিনি হাজিরা দিলেন না এবং আজ তার বাড়ির নিচে যে অফিস রয়েছে সেই অফিসেও তাকে দেখা গেল না, কারণ সেখানে তো ইতিমধ্যে সাফাই দেওয়া হচ্ছে যে অনুব্রত মণ্ডল শারীরিকভাবে অসুস্থ এবং তিনি বেড রেস্টে রয়েছেন। কিন্তু গতকালই তৃণমূলের কার্যালয় থেকে সমহিমায় দেখা গিয়েছিল, গতকালের ছবিটা দেখতে পাচ্ছেন। আজকেও তিনি আইনজীবী পাঠালেন, তিনি গটগট করে গাড়িতে উঠলেন, গাড়িতে উঠে তিনি দলীয় কার্যালয়ে গেলেন, সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালেন, যেটা তিনি অন্যান্য দিন করে থাকেন। কিন্তু আজ সকাল থেকে তাকে আর নিজের বাড়ির অফিসেও দেখা যাচ্ছে না, কারণ তার আইনজীবী এবং তার অনুগামী গিয়ে এসডিপিওকে জানিয়ে এসেছে তিনি বেড রেস্টে রয়েছেন এবং তিনি অসুস্থ। আর অন্যদিকে তো একাধিক তথ্য দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে আসল বিষয় যে কোন বিষয়টাকে এবার আইনগতভাবে অস্ত্র করা হবে। কেষ্টমণ্ডলের মাথায় কার হাত রয়েছে, কারণ হাত ছাড়া কি এই ধরনের বিষয় কি করা সম্ভব? অনুব্রত মণ্ডলকে নিয়ে কি তৃণমূলের টানাপোড়েন শুরু হয়ে গিয়েছে? বোলপুরের আইসিকে কদর্য হুমকি দিয়েছেন অনুব্রত, স্পষ্ট করে দিয়েছে তৃণমূল। দলের নির্দেশে ক্ষমা চেয়েও বারবার পুলিশি তলব কেন এড়াচ্ছেন এবং কোন সাহসে তিনি এড়িয়ে যাচ্ছেন? ফোনের কথা কার্যত স্বীকার করেও কেন এআই তত্ত্ব ভাসানোর চেষ্টা করছে অনুব্রত মণ্ডল? কেন তিনি বারবার হাজিরা এড়াচ্ছেন এবং কার হাত রয়েছে তার মাথার উপর এখনো পর্যন্ত? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সিজার মণ্ডল। সিজার, সত্যি তো মানে একটা তো কোথাও সাহস রয়েছে, মাথায় যদি কারোর হাত না থাকে সে বারবার এরকম পুলিশের হাজিরা এড়াতে পারে না। সে দুঃখিত চিঠি লেখার পরও তার অনুগামীরা গিয়ে সেখানে এআই তত্ত্ব খাড়া করতে পারে না। কোথাও এবার ওই আইসিকেই হয়তো ঘুরিয়ে নিশানা করা হচ্ছে, সেই হয়তো ষড়যন্ত্র করেছে বা দলের একাংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এটা হচ্ছে কিভাবে? কার হাত রয়েছে তাহলে? যে প্রশ্নটা তুমি করছো সেই প্রশ্নটা কিন্তু সবারই একই প্রশ্ন, কারণ এর আগে দেখা গিয়েছিল গরু পাচার কাণ্ডে যখন তাকে বারবার সমন করা হয়েছে তিনি 10 বার অন্তত সেই সমন এড়িয়েছেন এবং তিনি এই অসুস্থতার কথাই বারবার বলেছেন। কলকাতা পর্যন্ত এসেও তিনি সোজা চলে গেছেন এসএসকেএম এ, সেই দৃশ্য আমরা দেখেছি এবং সেই সময় আমরা দেখেছিলাম যে দলের সুপ্রিমো তার আশীর্বাদ ছিল অনুব্রত মণ্ডলের মাথায় এবং সেই কারণে তিনি সেই স্পর্ধা দেখিয়েছিলেন সিবিআই হাজিরা তিনি এড়ানোর। আর সেই ঘটনারই কিন্তু পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যেখানে একটাই পার্থক্য, যেখানে দল অফিসিয়ালি জানাচ্ছে যে দল সেই ঘটনার নিন্দা করছে, দল পাশে নেই, কিন্তু তারপরেও যেখানে দেখা যাচ্ছে যে তিনি এইভাবে হাজিরা এড়াচ্ছেন। এবং আমরা দেখলাম গত কয়েকদিনে, অর্থাৎ এই এফআইআর হওয়ার পরে এবং এই গোটা ঘটনাটা প্রকাশ্যে আসার পর তৃণমূলের নেতৃত্বের মধ্যেই দুটো আলাদা সুর। কেউ কঠোরভাবে সমালোচনা করছে, আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিমের মতো শীর্ষ নেতারা তারা বলছেন, কেউ বলছেন পুচকে ঘটনা, কেউ বলছেন এটার জন্য গ্রেপ্তার করতে হবে নাকি, অর্থাৎ সেই ভিন্ন সুরটা দেখা যাচ্ছে। এবং এখান থেকেই কোথাও একটা স্পষ্ট ইঙ্গিত রয়েছে যে এখনো কিন্তু অনুব্রত মণ্ডল রাজনৈতিকভাবে প্রভাবশালী। দল অফিসিয়ালি তার হাত ছাড়লেও এখনো যে কারুর হাত তার মাথায় আছে এবং সেই স্পর্ধাতেই সেই সাহসেই তিনি এখনো পুলিশের হাজিরা। একদম, অনেক ধন্যবাদ। সেই স্পর্ধা এবং সাহস রয়েছে বলে বারবার হাজিরা এড়াচ্ছে সে এবং ক্ষমা চাওয়ার পরেও এখন এআই তত্ত্ব খাড়া করা হচ্ছে, দলের একাংশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। অনেকে তো এও অনুমান করতে শুরু করে দিয়েছে যে আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছে, তার পরিবারের সদস্যদের নিয়ে হুমকি দিয়েছে, তাকেই কি এবার ঘুরিয়ে টার্গেট করা হবে? সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে।